বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে একটি বিচার কার্যক্রম চালাচ্ছে এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং প্রশাসনিক অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারের নানান পন্থা অবলম্বন করছে, নানান কার্যক্রম চালাচ্ছে এবং সর্বশেষ এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে চার্জশিটের বিষয়টি সামনে চলে এসছে। এই সময় আমরা হঠাৎ করে দেখলাম সাবেক পুলিশের আইজি মামুন তিনি আদালতে নাকি রাজসাক্ষী হওয়ার কথা বলেছেন, স্বীকারোক্তি দিয়েছেন। তো আমরা জানি বিভিন্ন সরকারের সময় এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে কোনো সরকারি কর্মকর্তা যখন রাজসাক্ষী হওয়ার মতো অবস্থায় যান, এর আগে তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে এবং নানাভাবে তাকে হেনস্থা করার কথাও আমরা শুনেছি, দেখেছিও। এইসব নিয়ে আমি কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, যিনি বাংলাদেশের দিকেও প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন এবং নিজেও একটি চ্যানেল পরিচালনা করেন। প্রতিদিন তিনি সেখান থেকে বাংলাদেশের মানুষের জন্য, মানবাধিকারের জন্য তিনি কথা বলছেন, কাজ করছেন। মনিরুল ইসলাম মঞ্জু, আপনার কাছে একটু জানতে চাই, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার যে রাজসাক্ষী করা হলো, সেটা তিনি স্বেচ্ছায় হয়েছেন বা তাকে করা হয়েছে? আসলে রাজসাক্ষী কি, কার জন্য রাজসাক্ষী এবং কেন? শুরু করেন যদি আপনি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আসলে বিষয় হচ্ছে কি, রাজসাক্ষীর যে ইস্যুটা, এটা কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর নানান দেশের আইনে আছে। যারা অপরাধী তাদের মধ্যে যদি কোনো একজন উইলিংলি এসে নিজেকে সহ দোষী করে বাকিদের বিরুদ্ধে, অর্থাৎ তার সাথে সহ অপরাধী যারা আছে তাদের বিরুদ্ধে যদি সে স্টেটমেন্ট দেয়, সে স্টেটমেন্টটিকে আমাদের দেশের রাজসাক্ষী হিসেবে বলে। এখন এই যে রাজসাক্ষী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে যে মামুন সাহেব যাকে দিয়ে সাক্ষী দেওয়ানো হচ্ছে, তিনি কিভাবে সাক্ষী দিতে রাজি হলেন, কেন তিনি এই সাক্ষী দেবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে যে মামলাটি চলছে, শেখ হাসিনার বিচার যেখানে চলছে, এখানে এই বিচার চলার মতো কোনো অবস্থা আছে কিনা। আর ৩ নাম্বার বিষয়টা হচ্ছে এই বিচার বাংলাদেশের যেটা হচ্ছে এটা আদৌ কোনো বিচার কিনা। ৩টা বিষয় আমি ভেঙে ভেঙে বলতে চাই। প্রথম কথাটা হচ্ছে যে মামুন সাহেবকে আমরা তো খবর পেয়েছি, কারণ হচ্ছে ওরা আমাদেরও তো দীর্ঘদিন মানুষ, আমরা ক্ষমতায় ছিলাম, প্রশাসনের নানা জায়গায়, রাজনীতির, সমাজের বিভিন্ন জায়গায়, স্তরে আমাদের তো মানুষ রয়েছে, আমরা তো খোঁজ খবর পাই। তো সেখান থেকে আমরা যে খবর পেয়েছি সেটা হলো মামুন সাহেবকে বলা হয়েছে যে আমরা কুইক ডিসপোজ করে শেখ হাসিনা সহ কয়েকজনকে ফাঁসি দিতে চাই। সেই ফাঁসির কাজে আপনি সহযোগিতা করতে পারেন, যদি সহযোগিতা করেন আপনার দিকটা আমরা দেখব, আর যদি আপনি সহযোগিতা না করেন আপনাকে আমরা জামিন দেব, জামিন দিয়ে মব দিয়ে আপনাকে এবং আপনার পরিবারকে সহ কিল করে ফেলব। কাহিনীটা বুঝছেন? মানে তাকে থ্রেট দেওয়া হয়েছে যে আপনি হয় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, আর তা না হলে আমরা এই যুদ্ধ অপরাধীর বিচার বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই আপনাকে জামিন ব্যবস্থা করে দেব। করে দেওয়ার পরে আপনি জামিনে যাবেন, জামিনে যাওয়ার পরে মব দিয়ে আপনাকে হত্যা করব, আপনার ছেলে সন্তানকে হত্যা করব এবং আপনার স্ত্রীকে হত্যা করব। অর্থাৎ শুধু আপনি একা না, পুরা ফ্যামিলি ওয়াইপড আউট হয়ে যাবে। তখন এখন মামুন সাহেব চিন্তা করলেন যে আমি যদি মরে যাই, আমার যদি এখন নিয়ে যদি হ্যাং করে বা আমাকে যদি মব দিয়ে হত্যা করে, তাহলে তো আমি আর সার্ভাইভ করতে পারলাম না, আমি তো আর জাস্টিস পাওয়া বা ভবিষ্যতে কোনো সুদিনের আশায় থাকার সম্ভাবনা নাই। তাহলে এখন আমার জন্য পথ কি? আমার জন্য পথ দুইটা, হয় আমি আত্মহত্যার মতো এই পথটা বেছে নেব যে আমাকে মব দিয়ে হত্যা করা হবে, আর তা না হলে আমি সাক্ষী দিব। তখন তিনি লেস মরালের যে পথ, সেই পথটি বেছে নিলেন, বলেছেন যে আমি সাক্ষী দেব।
কার বিরুদ্ধে? শেখ হাসিনার বিরুদ্ধে। তবু আমার জানটা বাঁচাও, আমার পরিবারকে বাঁচাও। এটা হচ্ছে আপনারা হিন্দি সিনেমায়, ইংলিশ সিনেমায় এবং বাংলা সিনেমায় দেখেছেন না? নায়কের পিতামাতাকে হাত পা বাইন্ধা এভাবে চাবুক দিয়া পিটায়, আর নায়ককে বাধ্য করে যে তুমি এটা মেনে নাও, তা না হলে তোমাকে পিটাবো। এটা একটা বাংলা সিনেমা। তবে বাংলা সিনেমা হলে ওটা একটা নিম্নমানের বাংলা সিনেমা, কথাটা বুঝছেন? নিম্নমানের বাংলা সিনেমার অভিনয় হচ্ছে। এই নিম্নমানের বাংলা সিনেমা বাংলাদেশের মানুষ যেমন এটা বুঝতে পারছে, কারণ বাংলা সিনেমা দেখে তো বাংলাদেশের মানুষের অভ্যস্ত। বাংলাদেশের মানুষ বোঝে। ওই গাব্বার সিং এর হিন্দি সিনেমা, সেটাও মানুষ দেখেছে। তো এই গাব্বার সিং বানাচ্ছে, গাব্বার সিং এর সিনেমায় এখন অভিনয় করাচ্ছে মামুনকে দিয়ে। এখন বিষয়টা হচ্ছে শেখ হাসিনার একটা ট্যাপ রেকর্ড বাইর হয়েছে। এই রেকর্ডটি সত্য কি মিথ্যা, জেনুইন কি নন জেনুইন, এই সম্পর্কে আমি কিন্তু এই সেকশনের লোক না, আমার কোনো নলেজ নেই, অভিজ্ঞতা নেই। আমার কিছু অবজারভেশন থাকতে পারে, কিন্তু এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। এমন একটা জিনিস, শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন 16 বছর। 16 বছরে এর ভিতরে বিডিআর বিদ্রোহের ঘটনায় তাকে মানে কি বলে যে তিনি এই নির্দেশ দিতে হয়েছিল। গ্রেনেড হামলায় তাকে ওই যে আরেকটা গুলশানে যে হোলি আর্টিজানে যে হত্যাকাণ্ড হলো, ওখানে তাদেরকে নির্দেশ দিতে হয়েছিল। এছাড়াও বাংলাদেশে প্রায় 47টি এই জঙ্গি আস্তানাতে হামলা করে তাদেরকে, জঙ্গিরা যেখানে মানে বোমা ফুটাইয়া নিজেও মরছে, মানুষও মারছে, এইরকম অনেক জায়গায় তাকে নির্দেশ দিতে হয়েছিল। যদি তর্কের খাতিরে ধরে নেন যে এটা শেখ হাসিনার নির্দেশ, তো শেখ হাসিনা কি কলা খাওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে? বাংলাদেশের যখন প্রয়োজন, বাংলাদেশে যখন নির্দেশ দেওয়া প্রয়োজন, তখন তিনি নির্দেশ দিবেন না কেন? এই যে আমাদের দেশে যে সন্ত্রাসীরা আজকে ক্ষমতা দখল করছে, এই সন্ত্রাসীরা বলেছে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেল না জ্বালাইতাম, আমরা যদি টিভি ভবনে আগুন না লাগাইতাম, তাহলে তো সরকারের পতন হতো না। তাহলে আপনি যখন টিভি ভবনে আগুন লাগাবেন, আপনি যখন মেট্রো রেলে আগুন দিবেন, শত শত মানুষের জীবন যখন হুমকির সম্মুখীন হবে, তখন রাষ্ট্রের দায়িত্ব কি কলা খাওয়া? মানে রাষ্ট্র কলা খাবে? পুলিশ কলা খাবে? একটুখানি আপনাকে একটু থামাচ্ছি। সেটি হচ্ছে আপনি তো দীর্ঘদিন পর্যন্ত যুক্তরাজ্যে আইনজীবী হিসেবে আছেন, আইন পেশায় আছেন। এবং অন্যান্য দেশের সম্পর্কেও আপনার বেশ ভালো ধারণা আছে। অনেক ভালো, বেশ ভালোই ধারণা তো আপনার আছেই। এমন কি কোথাও আছে বা কোনো রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থায় বা সরকার প্রধানের ক্ষেত্রে এমন কি কোথাও ঘটেছে যদি কোনো ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, সেটি তারা মানে ঠেকানোর জন্য কোনো কৌশল, কোনো অস্ত্র কিংবা তার প্রশাসনকে, বিশেষ করে পুলিশ বা সেনাবাহিনী, তাদেরকে যে ব্যবহার করবেন না, করেননি, এইটা কি আপনি একটু কাইন্ডলি আপনি ব্যাখ্যা করতে পারেন যে এরকম কোনো ঘটনা কি একদম ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। রিসেন্টলি এই যে নির্বাচনের আগে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলার জন্য একটি আক্রমণ হয়েছিল, আপনারা জানেন, গান নিয়ে। তখন সেখানে গান দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যিনি গুলি করেছিলেন বা গুলি করার চেষ্টা করেছিলেন, ওনার কানের মধ্যে লেগেছিল, তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। আপনি দেখেছেন কিনা? লন্ডনে যখন এই 9/11 পরবর্তী সময়ে লন্ডনে যখন অবস্থা চারদিকে যখন হুমকি দেখা দিছিল, তখন এই যে মনে করেন ব্রাজিলিয়ান একজনকে আরব চেহারা দেখতে ব্রাজিলিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছিল, পুলিশের কিন্তু কিছুই হয়নি। শুধু এটা না, পৃথিবীর সব দেশে, সমস্ত দেশে রাষ্ট্রের পুলিশ, স্পেশাল বাহিনী, যেমন মনে করেন যে আমাদের যে র্যাব বাহিনী যে অপারেশন করে, মনে করেন অসংখ্য বাংলা ভাইদের অনেকগুলা গ্রুপকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায়। আপনি দেখেছেন, আপনি যদি 20-15 বছরের ইতিহাস দেখেন, আপনি দেখবেন বহু জায়গায় কি বলে যে জঙ্গি আস্তানা পাওয়া গেছে, সেখানে জঙ্গি আস্তানায় তাদেরকে বোম ডিসপোজ করা হয়েছে, পরবর্তীতে তাদেরকে বোমা মেরে মানে গুলি করে হত্যা করতে হয়েছিল, তা না হলে তারাই মেরে ফেলবে। তারপরে ধরেন একটা বাস ছিনতাই করে নিয়ে গেছে বা একটা ট্রেন ছিনতাই করে নিয়ে গেছে। সাম্প্রতিক পাকিস্তানে যে এই ট্রেন আক্রমণ করছিল, কারা?
জঙ্গিরা পাকিস্তানের বেলুচিস্তানে সাম্প্রতিক একটা ট্রেন আক্রমণ হলো না, এই ট্রেন আক্রমণে প্রায় ৮৬ জন লোককে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারি বাহিনী নির্দেশকে দিছে, যার নির্দেশ দেওয়ার কথা তিনি নির্দেশ দিয়েছে। আপনি খেয়াল করে দেখেন, ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে ওই যে দিল্লিতে যখন হামলা হলো তখন পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল গুলি করার জন্য, পুলিশ তো অনেককে গুলি করে মারছে। পৃথিবীর এমন কোন একটা রাষ্ট্র আমাকে বলেন যে রাষ্ট্রে ইমার্জেন্সি প্রয়োজনে রাষ্ট্র নির্দেশ দিবে না? তাহলে রাষ্ট্র প্রতি বছর বিলিয়ন বিলিয়ন পাউন্ডের অস্ত্র কিনে কেন? পুলিশ কেন? বিডিআর কেন? আর্মি কেন? আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। এটা তো একটা দেশে আপনি ন্যায্যভাবে দিচ্ছেন কি অন্যায্যভাবে দিচ্ছেন সেটা আপনার আইন মোতাবেক বিচার হবে, কিন্তু নির্দেশ দেওয়া তো অন্যায়ের কিছু না। নির্দেশ তো তার নির্দেশ দেওয়ার ক্ষমতা তো বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে, তিনি নির্দেশ প্রাপ্ত, তিনি মানে ক্ষমতা প্রাপ্ত, তার ক্ষমতা আছে দেওয়ার। এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ যদি আইনের ব্যত্যয় হয় তাহলে আইন মোতাবেক তার ফৌজদারি অপরাধে মামলা, ফৌজদারি বিচার হবে। এখন বাংলাদেশে সহ 1973 সালে যে একটি হয়েছে, 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধকালীন সময়ে যখন বাংলাদেশে গভর্নমেন্ট ফাংশনিং ছিল না, অর্থাৎ বাংলাদেশের যে সরকার সেই সরকার ফাংশনিং ছিল না, আমাদের সরকার ছিল ইন্ডিয়াতে, ভারতে, আমরা প্রবাসী সরকার ছিল, যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করছে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে নেগোসিয়েশন করে রাষ্ট্রের মুক্তিযুদ্ধ পরিচালনায় সহযোগিতা করেছে, তারা ইন্ডিয়াতে ছিল। যার কারণে এই জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, আল বদর, আল শামস, রাজাকার, এরা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। আপনি যদি 30 লাখ না বলেন, বলেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এবং ইন্ডিয়াতে গড় ছাড়া করেছে 1 কোটি মানুষকে। উদ্বাস্তু ইন্ডিয়ার আশ্রয় শিবিরে 1 কোটি মানুষ ছিল, এই 1 কোটি মানুষকে দেশান্তরিত করেছে এবং অসংখ্য মানুষকে ধর্মান্তরিত করেছে। একজন ভিকটিমের সাথে আমার সরাসরি কথা হয়েছে জীবদ্দশায়, যার নাম ছিল শেফালী ঘোষ। শেফালী ঘোষ আমাকে বলেছেন যে তিনি আমাদের যে যুদ্ধাপরাধী শাখা চৌধুরীর বউয়ের মাস্টার ছিলেন। তো 71 সালে তাদের সবাইকে যখন হত্যা করা হচ্ছে, তিনি যারা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে বললেন যে আমাদের জীবন বাঁচান। শেফালী ঘোষের সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। তখন শেফালী ঘোষ বললেন যে আমি তখন ওনাদের হাতে পায়ে ধরে বললাম আমাদের জীবনটা একটু ভিক্ষা দেন। তখন আমাকে বললো যে ঠিক আছে তুমি মুসলমান হয়ে যাও। কয়ে আমি মুসলমান হয়েছিলাম। কখন? 1971 সালে তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হয়ে পরবর্তীতে জীবনটা ভিক্ষা পেয়ে ইন্ডিয়াতে গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জয়েন করেছেন। তাহলে এইভাবে দেশান্তরিত হওয়া, ধর্মান্তরিত হওয়া, গনিমতের মাল হিসাবে এই পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়া, লুণ্ঠন, লুটতরাজ, হত্যা, দর্শন, বিশেষ করে একটা বিশেষ শ্রেণীকে, অর্থাৎ হিন্দু দেখলেই লুঙ্গি খুলে চেক করে কাটা আছে কিনা, তারপরে যাইয়া তাকে হত্যা করে। তো এইরকম অবস্থায় আমি বলছিলাম যে পৃথিবীর যেই সব দেশে যুদ্ধাপরাধের বিচার হয়েছে বা মানবতাবাদ বিরোধীর বিচার হয়েছে, আপনি টোকিও ট্রায়ালে যান। টোকিও ট্রায়ালে কাদের বিচার হয়েছে? হিদেকে তোজো সহ যুদ্ধের সাথে যারা সরাসরি যুদ্ধকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত ছিল তাদের বিচার হয়েছে। আপনি জার্মানিতে নুরেনবার্গ ট্রায়ালে যান, নুরেনবার্গ ট্রায়ালে কাদের বিচার হয়েছে? যারা যুদ্ধের সময়ে অপরাধ করেছে তাদের বিচার হয়েছে। আপনি ক্যাম্বোডিয়াতে যান, ক্যাম্পোসিয়াতে যান, লাওসে যান, ওখানে কাদের বিচার হয়েছে? ক্যাম্বোডিয়াতে বিচার হয়েছে যে এই যে নরদম সিয়ানুক যখন আসে ক্ষমতা, ওই যে ওখানে ফলপট সহ এরা যে যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার হয়েছে, মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে। রুয়ান্ডাতে বিচার হয়েছে, কাদের বিচার হয়েছে? যুদ্ধকালীন সময়ের বিচার হয়েছে। তারপরে আপনি দেখেন এই রাদোভান কারাজিস এবং স্লোবোদান মিলোসেভিচ এই বসনিয়া হার্জেগোভিনাতে বেলগ্রেডে কাদের বিচার হয়েছে? যুদ্ধের সময়ের বিচার হয়েছে। অর্থাৎ আজকে পর্যন্ত পৃথিবীতে জাতিসংঘের অধীনে বা ইন্ডিপেন্ডেন্টলি, এবং আপনারা জানেন যে এই ইয়েতে আইকম্যানের বিচার হয়েছে কোথায় হয়েছে? ইসরায়েলে। কিসের জন্য? যুদ্ধ অপরাধের জন্য। তাইলে আপনাকে একটা জিনিস ক্লিয়ার একটা মেসেজ আপনি দেখেন
যে পৃথিবীতে এ পর্যন্ত জাতিসংঘের অধীনে যে কয়টি ট্রায়াল হয়েছে বা ইন্ডিপেন্ডেন্টলি যেই সব মানবতা বিরোধী অপরাধের ট্রায়াল হয়েছে, এগুলা সবগুলো কিন্তু কোনো একটা যুদ্ধকালীন সময়ে। রুয়ান্ডা, টোকিও ট্রায়াল, নুরেনবার্গ ট্রায়াল, ক্যাম্বোডিয়া ট্রায়াল, তারপরে ইজিপ্ট, বাংলাদেশে ট্রায়াল, বাংলাদেশে যেটা যুদ্ধাপরাধীদের বিচার হলো, এবং ইসরায়েলে যে ট্রায়াল। আমি এই কটা দেশের নাম বললাম, এছাড়াও আরো দেশে ট্রায়াল হয়েছে। এই ট্রায়াল গুলা হওয়ার পরে সবগুলো ট্রায়াল হচ্ছে যুদ্ধকালীন সময়ে, লং টাইম যুদ্ধের যুদ্ধতে কোনো একটা শ্রেণীকে, কোনো একটা বিশেষ গোষ্ঠীকে টার্গেট করে যখন কিলিং করা হয়েছে, সেটার বিচার যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বীকৃত এইসব বিচারগুলো হয়েছে। কিন্তু বাংলাদেশে যে বিচারটি হয়েছে, 13 দিন ধরে রাষ্ট্রের বিরুদ্ধে একটা গোষ্ঠী না, একটা রাজনৈতিক কর্মসূচিতে যে আন্দোলন হয়েছে, সেটার বিচার যদি হয়, সেখানে যদি কোনো অপরাধ হয়, সেটা বাংলাদেশের প্রচলিত ক্রিমিনাল আইনে দণ্ডবিধিতে শাস্তিযোগ্য অপরাধ যদি হয়, আপনাকে সেটা প্রমাণ করতে হবে। কিন্তু তাদের হাতে অত সময় নাই। ডক্টর ইউনূস তাড়াতাড়ি মানুষকে বুচারের মতো, কসাইয়ের মতো মানুষকে জবাই করতে হবে। এই মামুন হলো তার সাক্ষী, মামুন হলো তার প্রমাণ। কারণ মামুনকে অলরেডি বলে দিয়েছে যে তুমি কোন দিকে যাবা জানি না, তোমাকে আমরা 6 মাসের মধ্যে ট্রায়াল করে মৃত্যুদণ্ড দিয়ে দেব, হয় 500 নাইলে সাক্ষী দাও। তখন মামুন, আবার একটু ইন্টারাপ্ট করছি এই পয়েন্টটায়। এই যে ধরুন গণভবনে শেখ হাসিনা থাকতেন, গণভবনে অ্যাজ এ প্রধানমন্ত্রী। তো শেখ হাসিনা যখন থেকেই জানতে পারলেন তাকে উৎখাতের জন্য এই ছাত্র আন্দোলনের নামে মূলত গণভবন ঘেরাও করা হবে এবং গণভবন ঘেরাও করে তাকে উৎখাত করা হবে কিংবা তাকে হত্যা করা হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গায় তার সেফটির জায়গায় বা সরকারের সেফটির জায়গায় তিনি আমি যদি কথাটা বলছি, এই নির্দেশ যদি দিয়েও থাকেন প্রশাসনকে, পুলিশকে, আইজিপি কে, সেটা যদি অন্যায় হয়, আপনি ব্যাখ্যা দিলেন যে সেটি তার অধিকার, তার রাইট ছিল। এখন উদাহরণের জন্য বলছি আমি একদমই, এই যে ডক্টর ইউনূস যেই ভবনে বসবাস করেন যমুনায়, এখন যদি যেভাবে মব ভায়োলেন্স হচ্ছে, ওইখানে যদি কোনো একটা আবার আন্দোলন গড়ে ওঠে, যেহেতু বলা হচ্ছে যে আর একটা 5 আগস্ট হবে, আর একটা অভ্যুত্থান হবে, যদি যমুনা কেন্দ্রিক এরকম কোনো অ্যাকশনে এই মব পার্টিরা যায়, তার লোকজনই যদি যায়, তখন উনি কি করবেন? উনি কি বসে থাকবেন বা ওনার কি করা উচিত হবে? এবং উনি যদি তখন গুলির নির্দেশ দেন, সেইটা কিভাবে দেখা হবে? আপনার এটা সাধারণ মানুষ আমরাও আসলে বুঝতে পারি না অনেক সময়। আপনি তো আইনজ্ঞ, যদি আপনি একটু এই ব্যাখ্যাটা দেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে বলি, ওই যে সারের জন্য একটা আন্দোলন হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে, আপনার মনে আছে? 7 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, আপনার মনে আছে কিনা? ফুলবাড়িতে, হ্যাঁ, ফুলবাড়িতে সারের আন্দোলনে, সারের জন্য আন্দোলন করতে গেছে কৃষকরা। সারের জন্য আন্দোলন করতে যাওয়ার পরে পুলিশের গুলিতে এবং বিডিআর এর গুলিতে ওখানে 7 জন লোক জায়গায় মারা গেছে। তো এই নির্দেশ কারা দিছে? খালেদা জিয়া দেয়নি। তো এখন রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হচ্ছে, রাষ্ট্র যখন আক্রান্ত হবে, রাষ্ট্রের বাহিনী যখন আক্রান্ত হবে, শুনেন, রাষ্ট্রের কাজ না, আপনি এবং আমরাও মানুষকে গুলি করার লাইসেন্স আছে। আমেরিকাতে তো প্রত্যেক মানুষের কাছে গান আছে, কেন দিছে? কারো সম্পদ এবং জীবন যদি হুমকির সম্মুখীন হয়, এবং যদি আপনি আপনার আক্রমণকারীকে হত্যা করা ছাড়া যদি আপনি না বাঁচতে পারেন, তাহলে বাংলাদেশের পেনাল কোডে সেটা বৈধ। এটাকে বলে সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স মানে হচ্ছে আপনার সম্পদ এবং আপনার জীবন, শুধু জীবন না, সম্পদও। ধরেন আপনার ঘরে কেউ আগুন লাগাই দিচ্ছে, এখন এই আগুন লাগিয়ে আপনার ঘরে বাচ্চা আছে, সম্পদ আছে, সব ধ্বংস হয়ে যাবে। এরকম অবস্থায় আপনি এই আগুন লাগাইতে আসা, এরাসন করতে আসা লোককে গুলি করার পারমিশন বাংলাদেশের পেনাল কোডে দেওয়া আছে, যেটাকে বলে সেলফ ডিফেন্স। আপনি আমাদেরকে, আমি তো লয়ার, আমি তো আইনের ছাত্র ছিলাম, একটি নয়, আইনের 3-3টে ডিগ্রি আছে আমার। মাস্টার্স, LLM, LLB অনার্স বাংলাদেশের চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে, আবার লন্ডন ইউনিভার্সিটি থেকে আমার LLB ডিগ্রি আছে। তো সুতরাং, এবং বারেট ল ডিগ্রি আছে, সলিসিটরশিপ ডিগ্রি আছে। দুনিয়ার বাংলাদেশেও আমি লয়ার ছিলাম, বাংলাদেশেও, এদেশেও আমি লয়ার।
তো সুতরাং এগুলো তো দেখার এবং পড়ার বোঝার সামর্থ্য আমাদের হয়েছে। আপনি যে কোনো সুষ্ঠু মানুষকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের আইনে, নট অনলি বাংলাদেশ, এ দেশের আইনেও যদি কোনো মানুষ আক্রান্ত হয় এবং তার জীবন এবং সম্পদ যদি নাশের সম্ভাবনা থাকে এবং হুমকিটা যদি সার্টেন হয়ে যায়, তখন তাকে হত্যা করার ক্ষমতা আপনারই রয়েছে। মানে চয়েসটা হচ্ছে আপনি মরবেন নাইলে আপনি মারবেন। তো রাষ্ট্র যখন এরকম অবস্থায় পড়ে, রাষ্ট্রের পুলিশের হাতে কেন স্টেন গান, মেশিন গান দেওয়া, কেন, কি জন্য? সেই জন্য যে রাষ্ট্রের গণভবন, যে প্রধানমন্ত্রী যদি নির্দেশ দিয়েও থাকে গণভবন যে আক্রান্ত, সেটা তো সত্যি আমরা দেখেছি। সংসদ ভবন যদি আক্রান্ত হয়, গণভবন যদি আক্রান্ত হয়, সচিবালয় যদি আক্রান্ত হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা যদি আক্রান্ত হয়, যমুনা সেতু যদি আক্রান্ত হয় এবং সেতু ভবন যদি আক্রান্ত হয়, তাইলে রাষ্ট্রের কাজ হচ্ছে যদি পিসফুল ওয়েতে এটাকে সমাধান করা যায় সেটাতে যাওয়া, যদি পিসফুল ওয়েতে করা না যায় তাইলে রাষ্ট্র, পুলিশ, আর্মি, বিডিআর পালে কি কারণে? কলা খাওয়ার জন্য না। এই হত্যা করতে যারা আসবে, নির্যাতন করতে যারা আসবে, ধ্বংস করতে, ভাঙচুর করতে যারা আসবে, তাদেরকে প্রতিহত করার জন্য। সুতরাং প্রধানমন্ত্রী যদি কোনো নির্দেশ দিয়েও থাকেন, সেটা বৈধ নির্দেশ এবং এটাই হওয়ার কথা ছিল। এবং ডক্টর ইউনূসের যমুনার সামনে যারা আন্দোলন করলো, শিক্ষকরা এবং আরো কয়েকটা গ্রুপ আন্দোলন করেছিল অন্যান্য দাবিতে, তখন তো কয়েকদিনই দেখা গেল তাদের উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড ছোড়া হলো, টিয়ার শেল ছোড়া হলো। এখন এই সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেলে যদি কেউ কারো মৃত্যু হতো কিংবা এরকম ঘটনা যদি ঘটে, তাহলে এটার নির্দেশদাতা তো ইউনূসকেই ধরা হবে। তো সেটা কি তার রাইট, তার সেফটির জন্য? হ্যাঁ, অবশ্যই ইউনূস তো নির্দেশ দিতে হবে। কারণ কি, নির্দেশ দিতে হয় না, নির্দেশটা দেওয়াই আছে। শোনেন, আপনাকে বলি, আপনি কোন স্টেজে কি কাজ করবেন আপনার কিন্তু ম্যানুয়ালের মধ্যে সেটা লেখাই আছে। নির্দেশ তো মুখে দেওয়ার দরকার নেই, নির্দেশ তো কেউ তৈরি করে না, নির্দেশটা তো আইনগত একটা ব্যাপার। আপনি কোন স্টেজে কোন কাজ করবেন সেটা কিন্তু আপনার সার্ভিস বুকে লেখা আছে। আপনাকে যখন ট্রেনিং দেওয়া হয়, পুলিশকে, আর্মিকে, বিডিআরকে যখন ট্রেনিং দেওয়া হয়, সেখানে তাদেরকে সেটা শেখানো হয়। আপনি ব্যাপারটা বোঝেন। নির্দেশ দেওয়ার কোনো ইস্যু নাই, তো নির্দেশ দেওয়ার দরকার নেই। যে কোন মাত্রায় গেলে কি করবে সেটা কিন্তু অলরেডি নির্দিষ্ট করে দেওয়া আছে। বুঝাতে পারছি কিনা আপনাকে? সুতরাং এইগুলো হচ্ছে একটা, মনে করেন যে মানুষের মধ্যে সেন্সেশন তৈরি করা, মিথ্যার বেসাতি করা। খালেদা জিয়াকেও তো এই মানবতা বিরোধী অপরাধের অন্তর্ভুক্ত করা উচিত। এই যে ফুলবাড়িয়াতে আপনি প্রথমে 6 জন, পরে আরো 5 জন, মোট 11 জন, মানে কি বলে যে শুধু কৃষক যারা মেহনতি মানুষ, যারা কিন্তু কোনো ভাঙচুর করতে কিন্তু এই ঢাকায় যায় নাই, যারা কিন্তু কোনো একটা গাড়িও ভাঙচুর করে নাই, রেল উল্টায় ফেলে নাই, তারা শুধু আন্দোলন করছে, ঘেরাও করছে। কিসের জন্য? স্মারকলিপি দেওয়ার জন্য। তাদের হাতে লাঠিও ছিল না, থাকতো বোমা। তাদেরকে যখন হত্যা করা হয়েছে খালেদা জিয়ার নির্দেশে, কই সেটার জন্য আপনি যুদ্ধাপরাধের বিচার করেন? কই সে বিচার কোথায়? এই যে মনে করেন 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হলো, এটার জন্য যুদ্ধাপরাধের বিচার করেন? কই এটা বিচার হচ্ছে না কেন? তারপরে এই যে এই আর্মি মানে বিডিআর এর বিদ্রোহে, বিডিআর এর কতজন জওয়ানকে মানে আর্মির কতজন জওয়ানকে, 57 জন নাকি 100 জন? 57 জন। 57 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করছে? এদের বিচার কেন মানবতা বিরোধী অপরাধে হবে না? এদেরকে তো এখন ছেড়ে দিচ্ছে। এই যে নতুন এক বদমাশকে, ওই কি বলে যে আমার সাথে অনেকবার ইয়েতে আসছে, মানে ডিবেটে এসেছিল। আমি আগে বেশ কয়েকটা ডিবেটে তার সাথে আমার দেখা হয়েছে। এখন যে ওই দাঁড়িয়ালা, এই মানে পাকিস্তানপন্থী এক আর্মি অফিসার, কি জানি নাম, আমি নামটা ঠিক ভুলে গেছি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের এই কি বলে যে তদন্ত কমিটির, এখন নতুন করে যাকে চিফ করা হয়েছে। হ্যাঁ, ওটা এই জন্য বলছি যে এখন আপনি যে যুদ্ধ অপরাধের বিচার করছেন, আপনি মানবতা বিরোধী অপরাধের বিচার করছেন, তাইলে ওই
খালেদা জিয়া যে হুকুম দিছে ওই হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়ার বিচারটাও শুরু করেন। শেখ হাসিনার চাইতে তো ওটা পুরানো। বিডিআর বিদ্রোহের বিচারটা শুরু করেন, ওটা তো আরো পুরানো। বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে, সেদিন যে জেলখানায় হত্যা করা হয়েছে, কার নির্দেশে হয়েছে, সেই যুদ্ধাপরাধের বিচার কই? সেই জন্য বলছি, বিচারের যে কনসেপ্ট আপনি যদি দেখেন, যে হ্যান্ডসার্ট, পার্লামেন্টারি হ্যান্ডসার্ট হলো কি, পার্লামেন্টে যখন কোনো আইন পাশ হয় তখন যে আলাপ আলোচনা হয় এটাকে বলে হ্যান্ডসার্ট। আপনি 1973 সালে ওই আইন পাশ করার আগে যে আলাপ আলোচনা হয়েছে ওই হ্যান্ডসার্টটা একটু দেখেন। ওখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়েছে 1971 সালে 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সময়ের ভিতরে যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচার করার জন্য, মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্যই কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতের এই আইনটি করা হয়েছে। এখন বাংলাদেশে যে যে বিচারটা এখন করা হচ্ছে, জুলাইয়ের বিচার, সেই বিচারের সাথে 1971-এর কোনো মিল নাই, সম্পর্ক নাই। এটা হচ্ছে, হুমায়ুন আজাদ বলেছিল আর কিছুদিন পরে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে 71-এর মহান মুক্তিযুদ্ধ করার জন্য কারা? রাজাকাররা। সেটাই হয়েছে। তিনি তো দার্শনিক ছিলেন, দার্শনিকের কথা, তার কথা আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয়টা দেখেন, এখন যে মামুনকে নিয়ে আমাদের আজকের আলোচনা, যে রাজসাক্ষী, তিনি রাজসাক্ষী হয়েছেন, তার কোনো উপায় ছিল না। তিনি কি তার চোখের সামনে তার বাচ্চাকে গলা কেটে হত্যা করবে? পত্র, আমরা তো মানে পাথর যুগে চলে গেছি। মধ্যযুগের আগে প্রস্তর যুগ ছিল, প্রস্তর যুগ, তাম্র যুগ, লৌহ যুগ। সেই লৌহ যুগে আইসা আমরা আবার ওই প্রস্তর যুগে ফিরে গেছি, যে মধ্যযুগীয় তাইফের জঙ্গলে যেরকম হইতো, সেই পাথর দিয়ে হত্যা করছে মানুষকে, পাথর দিয়ে পিটাইয়া মাথা পিটাচ্ছে মানুষের। আর এর মদত দিচ্ছে ইউনূস সরকার। আর সেই রাজাকার সন্তান তাজুলকে দিয়া এই 71-এর ঘাতক দালালদের পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে ফাঁসি দেওয়ার জন্য যুদ্ধ অপরাধের মামলার বিচার করছে এই 2024-কে দিয়া। তো সুতরাং এই বিচার এই দেশে বাস্তবায়িত হবে না। আর যদি এই বিচার বাস্তবায়িত হয়, গড়ে গড়ে যুদ্ধ অপরাধের বিচার করব আমরা। এই তাজুল সহ, এই ইউনূস সহ, 420 ফারুকী সহ, এই আসিফ নজরুল সহ, শুধু তাদেরকে না, তাদের গোষ্ঠীদেরকে শুদ্ধা ধরে এনে যুদ্ধ অপরাধের বিচারে আমরা অ্যাঙ্ক করব, আমরা যদি বেঁচে থাকি। তো এই জায়গাটিতে আপনার এই এই যে মামুন, আব্দুল আল মামুন, যিনি আইজিপি ছিলেন, যিনি এখন রাজসাক্ষী হওয়ার কথা বলেছেন, আচ্ছা ধরলাম ওনাকে হুমকি ধমকি দিয়ে, থ্রেট দিয়ে, রিমান্ডে নিয়ে আপনি যেই কথাগুলো বললেন, ভয় দেখিয়ে তাকে রাজি করানো হলো। এখন উনি সাক্ষীটা কি দেবেন? কারা ওনাকে শিখিয়ে দিবে বা কি সাক্ষী দিবেন? উনি কি নিজ থেকে কিছু বলবেন, নাকি ওনাকে কোনো দেওয়া হবে, ফরমাইশ দেওয়া হবে যে এইগুলো বলো? তো সেইটা উনি কি দিবেন, কার জন্য সাক্ষী দিবেন? না, উনি মানে মনে করেন যে উনি সাক্ষী দিবেন, মানে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিবেন, যে শেখ হাসিনা আমাকে নির্দেশ দিছে অমুক অমুক মানুষকে আমি মারছি, গুলি চালাইছি। উনি স্বীকার করবেন, কিন্তু উনি বেঁচে যাবেন কেন? উনার সাথে একটা এগ্রিমেন্ট হবে, সেই এগ্রিমেন্ট অনুসারে তিনি বেঁচে যাবেন আর অন্যরা মারা যাবেন। বলবে জাজ, তখন বলবে যে যে হত্যা করছে সেই এটা স্বীকার করছে, তার নির্দেশদাতার নাম বলছে, সুতরাং আমরা এটা নির্দ্বিধায় বিচার করতে পারি। সুতরাং এখানে কেউই মুক্ত না। এখানে যারা যারা আছে এই পুরো সিস্টেমে, এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা, এই বুচার কাণ্ডের সাথে, এই কসাইগিরির সাথে যারা যারা জড়িত থাকবে, তাদের সবার জীবন দেশে এবং বিদেশে বিপদ সংকুল হয়ে যাবে। কারণ পৃথিবীর মানুষ এখন কাঁচা মাছ খায় না, মাছ কিন্তু মানুষ ভেজে খায়, মাছ এখন মানুষ রান্না করে খায়। কাঁচা গরুর মাংস মানুষ খায় না, মানুষ মশলা দেয়, আগুন দেয়, রান্না করে খায়। সুতরাং এটা মনে রাখেন, বাংলাদেশে যারা এই অলীক স্বপ্ন দেখছে, তারা হয়তো কিছু কিছু মানুষকে জোর করে হত্যা করতে পারবে, কারণ তারা তো অনেক দিন থেকে হত্যা করছে। এই গত কদিন থেকে 400-450 আওয়ামী লীগ কর্মীকে তো অলরেডি হত্যা করা হয়েছে। এই হত্যা তাদের চলতে থাকুক, কিন্তু এই বাংলা, এই বাংলাদেশের মানুষ এটাকে এমনি ছেড়ে দিবে না, এর বিচার হবেই হবে। আমি আরেকটা প্রশ্ন একটু জানার জন্য, কারণ আমি মনে করি যারা আমার সঙ্গে এখন আছেন কিংবা পরে দেখবেন, এই আইনগত বিশ্লেষণগুলো আপনি যেভাবে করছেন, এটি সাধারণ মানুষেরও হয়তো জানার একটা দুয়ার খুলে যাবে আর কি। সেটি হচ্ছে, উনি যদি এই সরকারের প্রভাবে বা আদালতে কিংবা রিমান্ডে যেভাবেই হোক উনি রাজসাক্ষী দিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বললেন যে হ্যাঁ শেখ হাসিনা
আমাকে নির্দেশ দিয়েছেন বা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা এটি বাস্তবায়ন করেছি। কিন্তু মাঠ পর্যায়ে তো গুলি করেছেন ওনারা। মাঠ পর্যায়ে আন্দোলন ঠেকাতে গিয়েছে তারা। গুলির মানে সরাসরি বাস্তবায়ন করেছে তারা। তো শেষ পর্যন্ত আইনটা কি? যে উনি যদি নিজে স্বীকার করেন যে শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন গুলি করতে, আমি গুলি করেছি। তাতে কি উনার একেবারেই উনাকে খালাস দিয়ে দিবে? আ বা না, উনাকে খালাস দেওয়ার সুযোগ নাই। উনার শাস্তিটা কম হবে। মনে করেন ১০ বছরের কারাদণ্ড দিল, জামাই আদরে রাখবে, এরকম একটা হলো। তারপরে প্রেসিডেন্ট দিয়ে ক্ষমা করায় দিল। কথা বোঝেন নাই? তাদের হাতে তাদের তো অপশন আছে। অপশন আছে বলতে এখন তো রাষ্ট্রকে তারা মানে রেপ করতেছে। এখন হাত পা বেঁধে যখন রাষ্ট্রকে রেপ করতেছে, রাষ্ট্রের তো হাত পা খোলার কোনো সুযোগ নাই। এখন তো রাষ্ট্র জিম্মি, আইন হচ্ছে জিম্মি, বিচার বিভাগ জিম্মি, মানুষও জিম্মি। এই জিম্মি অবস্থায় ৭১-এর রাজাকার আলবদরেরা দেশটাকে চাপিয়ে ধরছে। আমরা মনে করেন দীর্ঘদিন এ দেশকে স্বাধীন করার পরে আমরা এগিয়ে নিয়েছি। কিন্তু আমাদের যে ধর্মান্ধ জাতি, আমাদের যে ধর্মান্ধ মানুষ, তারা তো এক পাও আগায় নাই। তারা ওই ৭১ সালের আগে যা ছিল এখনো তাই আছে। তাদের তো উপর থেকে নির্দেশ আসে। সেই নির্দেশে তারা এই অপকর্ম করছে। আর আমরা যারা মাটির মানুষ, এই পৃথিবীর মানুষ, সাধারণ মানুষ, আমরা এর বিচার করব। এটা একদম সোজা কথা। কিন্তু আমরা তো আদালতে অনেক সময় দেখি যে এই যখন রিমান্ডের পরে আদালতে গিয়ে আ এই স্বীকারোক্তি দেয়। কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতে বা অন্য জায়গায় গিয়ে তখন বলে যে আমাকে নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তো এই সাবেক আইজিপি মামুন উনি যদি উপরের কোথাও এটা আবার বলেন তখন কি হবে? তখন এটা বাদ হয়ে যাবে। কথাটা বোঝেন, মনে করেন যে কম্পালশন এর মাধ্যমে যদি কোনো সাক্ষ্য নেওয়া হয় বাংলাদেশের এভিডেন্স অ্যাক্ট অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য এভিডেন্স অ্যাক্ট অফ বাংলাদেশ, যে কম্পালসিভ কোনো এভিডেন্স ইজ নট এভিডেন্স এট অল। কথা বাইরের বুঝছেন? যারা এই বিচার ব্যবস্থাটাকে পর্যবেক্ষণ করছে আমরা জানি অনেকগুলো সংস্থা পর্যবেক্ষণ করছে। তারা কি এই জিনিসটা দেখবে যে একজন আইজিপি, সাবেক আইজিপি কিভাবে বা কেন এর নেপথ্যে কি যে তিনি রাজসাক্ষী হলেন? দেখেন ওখানে ফরমাইশি লোক, এখানে যারা আছে, মানে এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে শেখ হাসিনা যখন লং টাইম ক্ষমতায় ছিল, এনজিও বেস কিছু কিছু সংস্থা তো তার বিরুদ্ধে মোটামুটি একটা জায়গায় চলে গেছিল। তার বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছিল, বিভিন্ন রকমের তাকে সরানোর ষড়যন্ত্র ছিল। এই যে শেখ হাসিনাকে সরানোর ষড়যন্ত্রে কিন্তু বিভিন্ন এনজিও জড়িত ছিল, যাদের মাধ্যমে বাংলাদেশে টাকা আসছে। এখন যারা ওই ওখানে মনিটর করতে যাচ্ছে এরা ওরাই। সুতরাং ওদের কোনো কথাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না। আমরা গুরুত্ব দেই আইনকে এবং বাংলাদেশের মানুষকে। আওয়ামী লীগের যে পজিটিভ শক্তি আছে সেই শক্তিকে, ওই শক্তির মাধ্যমেই আমরা বেরিয়ে আসব এবং এই বাংলায় এই অপরাধীদেরকে, এই অন্যায়কারীদেরকে, এই হত্যাকারীদেরকে, জঘন্য অপরাধীদেরকে আমরা বিচার করে এই দেশে দেব।